বিভিন্ন স্বাদের গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল হররস্কোপ অফিসিয়াল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হররস্কোপ অফিসিয়াল। আমি ইভান রয়েছি তোমাদের সঙ্গে। কেমন আছো বন্ধু? আশা করছি ভালো আছো এবং সকলকে ভালো রেখেছো। বিগত ইংরেজি 14 জানুয়ারি 2025 হররস্কোপ অফিসিয়ালে এসেছিল ত্রিজিৎ করের লেখা হাড় হিম করা গল্পের প্রথম পর্ব, এবং আজ তোমরা শুনবে তার দ্বিতীয় পর্ব। আশা করছি গল্পের নাম তোমরা সকলেই জানো, তাই গল্পের নাম আমি বলবো না। তোমরা সবার আগে একটু কমেন্ট করো দেখি যে আজকে তোমরা যে গল্পটা শুনবে প্রথম পর্বে তোমাদের সেই গল্পটার উপস্থাপনা কেমন লেগেছিল। কারণ প্রথম পর্বে প্রচুর মানুষ কমেন্ট করেছে এবং আমি আবার জানতে চাইছি তোমরা এখনো জানাও এই পর্বে যে তোমরা কে কোথা থেকে গল্পটা শুনছো, তোমরা কোন জায়গা থেকে আমাদের শুনতে আসছো। এটা আমরা জানলে আমাদের খুব ভালো লাগবে। আমি চলে যাব আগের এপিসোডের কয়েকটা কমেন্টে। মেহেদি হাসান 1993 লিখছে, বাবা গায়ে কাঁটা দিয়ে গেল, দারুণ ফাটাফাটি। পিয়ালি বিশ্বাস লিখছে, পিয়ালি বিশ্বাস N3E লিখছে, ফার্স্ট পার্ট দুর্দান্ত লাগলো, সেকেন্ড পার্টের জন্য ওয়েট করে বসে আছি। মধুরিমা রয় 955 লিখছে, খুব ভালো। মেহেদি হাসান 1993 লিখছে, আমি কলকাতা থেকে শুনছি। মৌনালি পাল 8097 লিখছে, দারুণ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সকলকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে। প্রচুর মানুষ কমেন্ট করেছে, আমি সবার কমেন্ট হয়তো পড়তে পারছি না, কয়েকটা কমেন্ট পড়লাম, এবং তোমরা আরো কমেন্ট করো, আরো শেয়ার করো। মনে রেখো আমাদের এখন একটাই লক্ষ্য, আমাদের চ্যানেলকে খুব তাড়াতাড়ি 2 লক্ষ মানুষের পরিবার করে তুলতে হবে। তাহলে শুরু করছি আজকের এপিসোড, ত্রিজিৎ করের কলমে ক্রিং দ্বিতীয় তথা অন্তিম পর্ব। খবরটা পেয়েছিস? সকালবেলা বাড়ি থেকে বেরোতে যাবে আচমকাই সরকার জেঠিমা রাস্তা আগলে ধরল। কি খবর? আরে তোর জামাই বাবু কাল রাতে তো মারা গেছে। এমন মদ গিলেছিল কি বলবো, হার্ট অ্যাটাক করে রাস্তার মধ্যেই মারা গেছে। আজ সকালে তো ওই পাড়ায় পুলিশ টুলিশ এসে সে কি কাণ্ড। এই একটা মৃত্যুর খবর শুনে একটুও যেন হতাশ হলো না অদিতি। মারা গেছে, কিন্তু হঠাৎ হার্ট অ্যাটাক? তাহলে আর বলছি কি রে, কোনো কিছু দেখে খুব ভয় পেয়েছিল বুঝলি। চোখ কান মুখ সব থেকে রক্ত বেরিয়ে এসেছে, একবারে যেন ফাঁসিতে লটকানো আসামির ডেড বডি। পুলিশ তো বেশি ঘাঁটাবে না শুনছি, মদ গাঁজা কিছুই তো বাদ রাখতো না। ওসব খেলে তো নাকি শুনেছি মানুষ অনেক কিছু দেখে। সরকার জেঠির গল্প শুনে আর লাভ নেই, আপদ বিদেয় হয়েছে এই অনেক বড়। তবে নিজের হাতে শাস্তি দিতে পারলে আরো অনেকটা ভালো লাগতো অদিতি। জেলের মধ্যে পচে মরত শয়তানটা, তাহলে হয়তো ওর দিদির আত্মা শান্তি পেত। একটা দীর্ঘশ্বাস ছাড়ে অদিতি, তারপর সরকার জেঠিমাকে বলেন, আমি আপাতত অফিস যাই গো জেঠি, দেরি হয়ে গেলে আবার ম্যানেজার বকা দেবে। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যা। আর একখানা বড় বিপদ মুক্ত হলি রে, মায়ের মন্দিরে পুজো দিয়ে আসিস। অফিস যাওয়ার আগে মালা কাকির বাড়িতে একবার গেল অদিতি। কাল দেখা হয়নি ওনার সাথে, মাঝরাতে বাড়ি এসেছেন। ওকে দেখেই বছর 40-এর মহিলার মুখে মলিন হাসি ফুটে উঠল। ও অদিতি, এসেছিস? হায় আয়। আজ অফিস নেই? এই তো কাকি, যাব। আমার জন্য তোমার এত বড় একটা বিপদ ঘটে গেল। আহ, ও সব ভাবছিস কেন? বিপদ কি আর বলে কই আসে রে? লোকে তো শুকনো ঘরেও আছাড় খেয়ে পড়ে। মাথার ব্যান্ডেজটা জানান দিচ্ছে চোট গুরুতর, অথচ মালা কাকির মুখে হাসির ভাব লেগেই রয়েছে। ভদ্রমহিলার এক ছেলে, স্বামী গত হয়েছেন বছর 2 হলো, এখন থাকেন বৌমার সঙ্গে। ছেলে কর্মসূত্রে থাকে গুজরাটে। সেই মা সমাজ সেবা করবে তুমি?
আর দৌড়ে মরবো আমি। পাশের ঘর থেকে ওনার বৌমার কণ্ঠস্বর শোনা গেল। মুখরা হিসেবে পাড়ায় তার বিশেষ সুনাম আছে। বৌমা, আবার কি শুরু করলে তুমি? দেখো মা, সমাজসেবা যত খুশি করো, আমার কিছু বলার নেই, তবে আমায় যেন কোনো ঝক্কি না পোহাতে হয়। তোমার ছেলে তো আমার উপর দায়িত্ব দিয়েই খালাস। তুমি সমাজসেবা করতে গিয়ে বিপদ বাঁধাবে, তারপর তোমার আয়াগিরি আমি করতে পারবো না, এই আমি বলে দিলাম। অদিতি চুপ করে শুনে সবটা। ওর কি বা বলার আছে? এখানে ও সাহায্য প্রার্থী। মুখ বুঝে দুটো কথা হজম করতে হবে বই কি। অদিতি শোন না, তোর সাথে দুটো কথা ছিল, কদিন ধরেই বলবো ভাবছি। হ্যাঁ রে, পুপু কি কিছুতে ভয় পেয়েছে? ভয়? হ্যাঁ রে, কদিন ধরে দেখছি কেমন চুপচাপ থাকে, আগের মতো কথা বলে না, বাড়িতে যেতে খুব ভয় পায়। আর আর তোদের বাড়িতেও বোধহয় কিছু একটা দেখেছে জানিস। খালি বলে লম্বা করে কে একজন তোদের বাড়িতে নাকি আসে, রাতের বেলা নিজের মতো হেঁটে বেড়ায়, পারলে ওকে একটু ঝাড়িয়ে আন না। অদিতি এক মনে কথাগুলো শুনছিল। এইবার আনমনি বলল, আচ্ছা, আমি দেখছি কি করা যায়। যদিও অদিতির মনের ভেতরটা খচখচ করছে অন্য কারণে। বিগত কয়েক সপ্তাহ ধরে ওর নিজের বাড়িতে নিজেই কিছু অদ্ভুত জিনিস অনুভব করছে। অতটা আমল দেয়নি, কিন্তু সত্যিই কি কোনো অদ্ভুত ঘটনা ঘটছে অদিতির বাড়িতে? দেখতে দেখতে প্রায় এক সপ্তাহ কেটে গেছে। পুপুর বাবা মারা গেছে। এই কদিনে পুপুর হাবভাবে বড় সড় রকমের পরিবর্তন এসেছে। আগে যে মেয়ে রাতে একা একা ঘুমাবে বলে রীতিমতো জেদ করত, এখন সেই পুপু রাত হলেই ছায়ার মতো লেপ্টে থাকে অদিতির সাথে। একলা ঘুমানো তো দূর, রাতে একলা বাথরুম যেতেও ভয় পায়। আগের মতো সপ্রতিভভাবে কথা বলাও থামিয়ে দিয়েছে মেয়েটা। খাওয়া দাওয়া কমে গেছে। চোখের নিচে উঁকি দিচ্ছে কালির ছাপ। হঠাৎ কি যে হলো জিজ্ঞেস করলেই শুধু বলে, মিমি, তুই জানিস না আমাদের বাড়িতে ও আসে। কে আসে পুপু? ও ক্রিং। ক্রিং। এই অদ্ভুত শব্দটা বহুবার পুপুর মুখে শুনেছে অদিতি, কিন্তু ক্রিং কি সে সম্পর্কে পুপু কিছুই বলে না। শুধু বলে যারা দুষ্টু কাজ করে ক্রিং তাদের শাস্তি দেয়, ঠিক যেমন ওর বাবাকে দিয়েছে। এর মধ্যে অদিতিরও যে কিছু অদ্ভুত অভিজ্ঞতা হয়নি তা নয়। ইদানিং অদিতি খেয়াল করেছে যে ওর ভুলে যাওয়ার অভ্যেসটা আগের থেকে অনেকটা বেড়েছে। এমনিতে ছোটবেলা থেকেই ভুলে যাওয়াটা অদিতির মুদ্রাদোষ। মা বলতেন, ভুলতে ভুলতে একদিন তুই নিজের আসল পরিচয়টাই না ভুলে যাস। তবে ইদানিং ভুলে যাওয়ার মাত্রাটা যেন একটু বাড়াবাড়ি রকমের চোখে পড়ার মতন। যেমন বিগত কয়েক সপ্তাহ যাবৎ অদিতির সেই হলুদ ছাতাটা এক একদিন আপনা থেকেই ওটা এক এক জায়গায় চলে যায়। কোনোদিন দেখে ছাতাটা সোফার উপরে, কোনোদিন নিজের ঘরে খাটের তলায়, কোনোদিন দরজার বাইরে। ছাতার তো হাত পা নেই যে চলে ফিরে বেড়াবে। অদিতি নিশ্চয়ই এখানে ওখানে রেখে বেমালুম ভুলে যায়। তবে এই মঙ্গলবার রাতের ঘটনা সবচাইতে চমকপ্রদ। অদিতি আর পুপু দুজনেই ঘুমোচ্ছে রাতে। চারিদিকে
জমাট নিস্তব্ধতা। অদিতির ঘুম ভাঙল একটা অদ্ভুত শব্দে। প্রথমে শব্দটা শুনে মনে হলো সাপের আওয়াজ। সাপে অদিতির বরাবরের ভয়। ফলে সঙ্গে সঙ্গে মোবাইলে টর্চ ফেলে নিচটা দেখলো ভালো করে। বর্ষাকাল, মা মনসার আবির্ভাব হওয়া আশ্চর্যের কিছু নয়, কিন্তু কোথায় কি? সাপের কোনো অস্তিত্ব নেই। আলো নিভিয়ে শুয়েছে আবারও একই আওয়াজ, হিস হিসে শীতল শব্দ, ঠিক অদিতির বিছানার নিচ থেকে ভেসে আসছে। ঠিক যেন ফনা তুলে নাগ কুলমণি নিজের অস্তিত্ব প্রমাণ দিচ্ছে। ভয়ে ভয়ে কাঁপা হাতে অদিতি খাটের তলায় টর্চটা ধরতেই চমকে উঠল। কোথায় সাপ? খাটের তলায় এক গাছি দড়ি পড়ে আছে, কিন্তু ওটা ওখানে গেল কি করে তা ভেবে পায়নি অদিতি। তবে গতকাল রাতের অভিজ্ঞতা সত্যি ওকে ভাবাচ্ছে। কাল রাতে সত্যি কেউ একজন যেন চলাফেরা করছিল এই বাড়ির ভেতরে। মাঝরাতে ওই রকম ভাবে রান্নাঘরের বাসনপত্র ফেলেছিল কেউ একটা। সত্যি বলতে ব্যাপারটা ভেবে এখনো গা ছমছম করছে অদিতির। তাছাড়াও আর একটা কথা মাথায় ঘুরছে কেবল, ম্যাডাম অ্যালেন দুদিন ধরে ফোন তুলছেন না। দুদিন আগে ওনার হিলিং সেন্টারে একটা গ্রুপ কনফারেন্সে অদিতি গিয়েছিল। সেইখানে কথায় কথায় ম্যাডাম অ্যালেনকে নিজের সঙ্গে ঘটে চলা ঘটনাগুলোর কথা ও বলেছিল, কিন্তু সবটা শোনার পরই ভদ্রমহিলার মুখের ভাব পরিবর্তন হয়। আচমকাই ওকে আলাদা একটা ঘরে নিয়ে গিয়ে জিজ্ঞেস করেন যে ওই ঘরে কাহুকি করার সময় কোনো কিছু উপস্থিত ছিল কিনা। অদিতিও যা সত্যি সেটাই বলে। তারপরে ওনার মুখটা কেমন যেন কালো হয়ে যায়। উনি কিচ্ছু না বলে হন্তদন্ত হয়ে বেরিয়ে যান ঘর থেকে। ব্যাস, তারপর থেকে অদিতির সঙ্গে আর একটাও কথা বলেনি, এমনকি ফোনটাও ধরছেন না। এই মিমি, তোর রান্না করা হয়ে গেছে? এক মনে সবজি কাটতে কাটতে এসব ভাবছিল অদিতি। আচমকাই পুপুর কণ্ঠস্বরে ভূত দেখার মতো চমকে উঠল। না রে, আরো কিছুক্ষণ লাগবে। কেন? আমার ওই ঘরে একা থাকতে খুব ভয় করছে। একা থাকলেই ও ঘরের ভেতরে এসে উকি মারে। হাতে ধরা ছুরিটা আপনা থেকেই থেমে যায়। পুপুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, কে উকি দিচ্ছে পুপু? কার কথা বলছিস তুই? উফ, কতবার বলবো তোকে। ক্রিং ক্রিং এসেছে। আমাকে একা দেখলেই ও উকি মারে, আমার আশেপাশে ঘোরাফেরা করে। পুপু, ক্রিং বলে কিচ্ছু নেই, এটা তোর মনের কল্পনা। এসব ভাবতে তোকে মানা করেছি না? নেই মানে? আমি নিজের চোখে ওকে দেখেছি। যা না, তুই কাকিকে জিজ্ঞেস কর ক্রিং আছে কি নেই, উনিই বলে দেবে। অদিতি নিজের ঠোঁট কামড়ায়। ও ইতিমধ্যে যে এ ব্যাপারে মালা কাকিকে জিজ্ঞেস করেনি তা নয়, তবে মালা কাকি উত্তরে যা বলেছেন তা খুবই অদ্ভুত। কোনো একদিন দুপুরে পুপু নাকি খুব দুষ্টুমি করছিল কাকির বাড়িতে। এদিকে ওনার বৌমা সেদিন বাড়ি নেই, ওনাকেই একা রান্নার কাজ করতে হচ্ছিল। পুপু হাতে পায়ে যা দোষী মেয়ে, ওকে এক জায়গায় বসিয়ে রাখতে পারলে হয়। সেই জন্যই ওকে বলেছি চুপ করে এখানে বসে থাকো, পুপু নয়তো ও আসবে। তখন পুপু জিজ্ঞেস করলো কে আসবে। হ্যাঁ, আমি কি বলি, হঠাৎ টেলিফোন বাজলো। তখন ওই টেলিফোনের আওয়াজ শুনে ওকে বলেছি ক্রিং আসবে।
সেই থেকেই ওকে ওই নাম বলে এক জায়গায় বসিয়ে রাখি। একটা দীর্ঘ শ্বাস ফেলে অদিতি। মালা কাকির বলা কথাগুলো যদি সত্যি হয়, তাহলে ক্রিং পুপুর মন গড়া কাল্পনিক সত্তা ছাড়া আর অন্য কিচ্ছু নয়। তুই ক্রিংকে দেখিসনি তো, ওই জন্য। আমি ওকে দেখেছি, ওর ছবিও আছে আমার আঁকার খাতায়, দেখবি? পুপুর কথায় অবাক হয়ে যায় অদিতি। ছবি ক্রিংয়ের? কোথায়? দেখা আমাকে। মুহূর্তে পুপু ছুটে যায় ওর দাদু দিদার ঘরের দিকে। তারপর সেখান থেকে নিয়ে আসে ওর আঁকার খাতা। পরক্ষণেই ওর খাতাটা খুলে দেখায় অদিতির সামনে। এই যে, এটা ক্রিং। পুপুর আঁকার খাতার দিকে তাকিয়ে অদিতি মুহূর্তের মধ্যে শিউরে ওঠে। এটা কি? কি অদ্ভুত লম্বাটে কালো একটা জীবের ছবি এঁকেছে পুপু, হিজিবিজি কাটা বলিষ্ঠ রেখার দাগে। যেন এক মনে প্রচন্ড আতঙ্কে খাতায় আঁচড় দিয়েছে পুপু। কিন্তু এই মূর্তি কার? অস্বাভাবিক লম্বা, কালো চেহারার মাঝে বড় বড় বিস্ফারিত দুটো চোখ আর অদ্ভুত ধারালো দাঁত। আচ্ছা, কোনোভাবে কি পুপু ওর বাবার ছবি আঁকতে চেয়েছিল? ওর বাবাও বেশ লম্বা, আর ওর বাবাকে নিয়ে ওর মনের মধ্যে একটা আতঙ্ক তো আছে। হয়তো ক্রিং ওর বাবাকে চিন্তা করে আঁকা অলিক কোনো সত্তা, যাকে পুপু বাবার মতোই ভয় পায়। কথাগুলো ভাবতে ভাবতে পুপুর খাতার পাতা উল্টাচ্ছিল অদিতি। আচমকাই একটা পাতায় এসে চোখ আটকে গেল। সারা পাতা জুড়ে বাংলা হরফে কি যেন একটা লেখা। পুপুর কোমল হাতের লেখাটা ভালোভাবে পড়তেই চমকে উঠল অদিতি। পুপুর খাতায় দুটো শব্দ বারংবার মন্ত্রের মতন লেখা, আকু মাগা কিমাসু। এ তো কাহুকির মন্ত্র। এ মন্ত্র পুপু জানলো কি করে? পুপু, এটা এটা কি লিখেছিস তুই? এই কথাটা তুই কোথা থেকে শুনলি? অদিতির কথা শুনে পুপুর মুখ এইবার ফ্যাকাশে হয়ে যায়। কোনো মতে কাঁপা কাঁপা কণ্ঠে শুধু বলে, ক্রিং তো এই কথাটাই ফিসফিস করে আমায় বলে সব সময়। মিমি, এই কথাটার মানে কি? অদিতি কোনো কথা বলে না। একটা আশঙ্কা ওর মনে ক্রমশ জোরালো হয়ে ওঠে। ওর কানে কেবল বাজতে থাকে ম্যাডাম অ্যালেমের বলা সেই কথাটা, হোয়াট ইউ স্পিক বিকামস ইয়োর রিয়ালিটি। আমাদের বলা প্রত্যেকটা কথার ক্ষমতা আছে ভয়ঙ্কর কোনো অশুভকে ডেকে আনার। সো অলওয়েজ রিমেম্বার, words have power. This is Kotodama. ড্রয়িং রুমের চেয়ারে মাথায় হাত দিয়ে বসেছিল অদিতি। ওর দুই চোখের তলায় বিনিদ্র রজনীর কালিমা, মুখে একটা অদ্ভুত হতাশার ছাপ। এই মুহূর্তে ওর মাথায় যেন বাজ ভেঙে পড়েছে। ওর যে ঠিক কি করা উচিত ও বুঝতেই পারছে না। বিগত কয়েকদিন যাবৎ ও কেবল ইন্টারনেট ঘেঁটেছে কাহুকির ব্যাপারে জানার জন্য। বলাই বাহুল্য,
কিছুই মেলেনি। স্রেফ কিচ্ছু না। শুধু ইন্টারনেটে একটাই তথ্য পাওয়া গিয়েছে, আর তা হল কাহকি মন্ত্রের অর্থ আকু মাগা কিমাসু। জাপানি এই শব্দটার বাংলা তর্জমা করলে দাঁড়ায় শয়তান আসছে। দ্য ডেভিল ইজ কামিং। এইরকম অদ্ভুত একটা কথা এতদিন না জেনে মন্ত্রের মতো ব্যবহার করে গেছে অদিতি। ভাবলেই কেমন একটা অস্বস্তি হচ্ছে তার। ব্যাপারটা কি জানবে বলে ও সোজাসুজি উপস্থিত হয়েছিল ডাফ স্ট্রিটের সেই বাড়িতে, কৌতোদামা হিলিং সেন্টারে। কিন্তু কোথায় কি সেই বাড়ি রাতারাতি খালি করে ম্যাডাম অ্যালেম ও তার সঙ্গী সাথীরা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। বাড়ির ভাঙাচোরা দরজার বুকে একটা চকচকে তালা ঝুলছে এখন। অনেক ডাকাডাকির পর পাশের বাড়ির এক প্রতিবেশী জানালা দিয়ে শুধু মুখ বাড়িয়ে বলেছিল, আরে ওরা তো আগের শনিবারই পোটলাপত্তর গুছিয়ে সব চলে গেল। ও তো ভাড়াই নিয়েছিল বাড়িটা, সেসব চুকিয়ে বুকিয়ে দিয়ে চলে গেছে, আর ফিরবে বলেও মনে হয় না। এদিকে ম্যাডাম অ্যালেম তো দূর, হিলিং সেন্টারের কাউকেই আর ফোনে পাওয়া যাচ্ছে না, যেন তাদের কোনো অস্তিত্বই কোনো দিন এই দুনিয়ায় ছিলই না। এদিকে এসব কাণ্ড দেখে অদিতির মনের মধ্যে ভয়টা যেন আরো চেপে বসছিল ক্রমশ। তাহলে কি সত্যিই নিজের অজান্তে বিরাট বড় কোনো ভুল করে ফেলল অদিতি? এই কাহকি, এই মন্ত্র, এসব দিয়ে কাকে আহ্বান জানিয়েছে ও? বিগত এক সপ্তাহ ধরে কোনো প্রচেষ্টা করতে বাকি রাখেনি ও। কলকাতা শহরের তাবড় তাবড় জাপানি ভাষার বিশেষজ্ঞদের সাথে কথা বলেছে, কিন্তু প্রত্যেকেই ওই কথার মানে ছাড়া আর কিছু বলি সাহায্য করতে পারেনি। অদিতি যখন আশা ছেড়ে দিয়েছিল তখনই ফোনটা এলো একটা অ্যান্টিক দোকানের মালিক। অদিতির পরিচিত একজন জাপানিজ প্রফেসরের থেকে নাম্বার পেয়ে কল করেছে ওকে। ফোনটা ধরেই কোনো রকম ভনিতা ছাড়াই প্রথম প্রশ্ন করলেন ভদ্রলোক, আপনি কি কাহকির ব্যাপারে খোঁজ করছিলেন? হ্যাঁ, কেন বলুন তো? আপনি কিছু জানেন? ওপারের ভদ্রলোক কয়েক মিনিট নীরব ছিল শুধু, তারপর উত্তর দিয়েছিল, আপনি আমার সঙ্গে দেখা করুন আজকে বিকেলে। ভদ্রলোকের নাম আনোয়ার, কালীঘাটের কাছেই বড় অ্যান্টিক শপটা। দোকানে যেতেই ভদ্রলোক প্রথমে নীরবে অদিতিকে জরিপ করলেন। মেঘলা দুপুর, বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। দোকানে ভদ্রলোক ছাড়া আর কেউ নেই। বাইরে রাখা হলদে ছাতাটার দিকে তাকিয়ে আনোয়ার বললেন, কাহকির ব্যাপারে কি জানেন? অদিতি কোনো ভনিতা করল না, কারণ বিগত 2 দিনে বাড়ির অবস্থা আরো খারাপ হয়েছে। এখন প্রতি রাতে পুপুর জ্বর আসে, কিসের যেন ভয়। অদিতির সব কথা শোনার পর ভদ্রলোক নিজে থেকেই বললেন, কাহকি আসলে কি তা আমিও আপনাকে বলতে পারবো না, তবে আমার কাছে বহুদিন আগে একটা অদ্ভুত জিনিস এসেছিল, একটা ছোট্ট মূর্তি। সেটা আপনাকে দেখাতে পারি। কিরকম মূর্তি? ভদ্রলোক মোবাইলের গ্যালারি খুলে একটা ছবি দেখায়। একটা অদ্ভুত দর্শন বৃত্তাকার স্ট্যাচু, একটা বৃত্ত, বৃত্তের ভিতরে আর একটা, তার ভিতর আরো একটা, আর বৃত্তটার উপর দিয়ে
একটা কাটা দাগ। ছবি দেখে মনে হচ্ছে বস্তুটা কোনো ধাতুর তৈরি। এটা কি জিনিস জানেন? দুদিকে মাথা নাড়ায় অদিতি। সাধারণ অ্যান্টিক ফেংশুই আইটেম ভেবে কিনেছিলাম, পরে জানলাম এ আরো শক্তিশালী জিনিস। এর কাজ হলো আশেপাশের নেগেটিভ এনার্জিকে নিজের মধ্যে শুষে নেওয়া, বিশেষ করে মানুষের মধ্যেকার নেগেটিভ এনার্জিকে। জাপানের প্রাচীন তাও সম্প্রদায়ের সাধকরা এগুলো ব্যবহার করত নিজেদের মন থেকে রাগ, ক্ষোভ, লোভ, হিংসা এগুলোকে শুষে নেওয়ার জন্য। একেই ওরা বলতো কাহুকি। কথাটা বলি ভদ্রলোক একটা দীর্ঘশ্বাস ফেলেন। তবে জিনিসটা কিনে বড় ভুল করেছিলাম জানেন। কেন? বাইরে বৃষ্টির বেগ ক্রমশ বাড়ছে। আনোয়ার সাহেবের অ্যান্টিক শপের ভেতর দুটো প্রাণী নীরবে দাঁড়িয়ে রয়েছে শুধু। দোকানে সাজানো হাজারো পুরনো জিনিসপত্র। তারা সবাই চুপটি করে যেন কথোপকথন শুনছে এই দুজনের। কেন জিনিসটা কিনে ঠিক করেননি? অদিতি জিজ্ঞেস করল। আসলে আমি জানতাম না যে এই জিনিসটা মোটেই সুবিধার নয়। ওটা প্রথম কদিন দোকানে রাখার পর একটা একটা অদ্ভুত অনুভূতি হতো জানেন। মনটা বড় শান্ত লাগতো কোনো কারণ ছাড়া। তারপরে ঠিক করি দোকান নয়, আমার বাড়িতে ঠাঁই হবে ওটা। বাড়িতে নিয়ে যাওয়ার পরেও ভালোই ছিল সব। আমার স্ত্রীও বলতো জিনিসটার মধ্যে কিছু একটা আছে। ওর নাকি ওটার সামনে বসে কথা বলতে ইচ্ছা করে, নিজের মনের ভেতরকার রাগ, ক্ষোভ, দুঃখ সবকিছুর কথা উজাড় করে দিতে ইচ্ছা করে। ওটা নাকি ওকে নিজের কাছে আকর্ষণ করে। কিন্তু ওটা বাড়িতে রাখার সপ্তাহ দুয়েকের মধ্যেই অদ্ভুত সব কাণ্ড বাড়িতে ঘটতে থাকে। জিনিসপত্র এক জায়গা থেকে আপনা আপনি চলে যাওয়া, হঠাৎ হঠাৎ জিনিসপত্র পড়ে ভেঙে যাওয়া, আর 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 সব সময় মনে হওয়া বাড়িতে কেউ যেন একটা আছে। আমার স্ত্রী, আমার দুই ছেলে সবাই ব্যাপারটা অনুভব করতে থাকে। আমার 5 বছরের ডাকাবুকো জার্মান শেফার্ডটাকেও আমি খেয়াল করি। আস্তে আস্তে কেমন যেন নিস্তেজ হয়ে পড়তে থাকে ও। ওর নাম ছিল রকি। ওকে আমি আমার নিজের ছেলের মতোই দেখতাম। তারপর আর কি বলবো আপনাকে। এক রাত্রে রকি আচমকাই প্রচন্ড চিৎকার করতে শুরু করলো, ওই স্ট্যাচুর দিকে তাকিয়ে। প্রথমে চিৎকার, তারপর চিৎকার করতে করতে একসময় রক্তবমি। মৃত্যুর আগে পর্যন্ত ওই জিনিসটার দিকে তাকিয়ে ও সে কি চিৎকার! ওটাকে নিয়ে আমি আলমারির ভিতরে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম জানেন। কিন্তু রকিকে তাও শান্ত করা যায় না। আলমারির সামনে গিয়ে চিৎকার করছিল পাগলের মতো। তবে বেশিক্ষণ এই চিৎকার চালাতে পারেনিও। ভোরের দিকেই তারপরেই ওই জিনিসটাকে আমি বিদায় করি। কিন্তু আপনাকে কি বলবো ম্যাডাম, ওকে বিদায় করলেও ওই অভিশাপ আজও আমার পিছন ছাড়েনি। ওই ঘটনার 1 বছরের মধ্যে আমার একটা ছেলে গাড়ি দুর্ঘটনায় মারা যায়। আমার স্ত্রীও সেই মানসিক আঘাত সহ্য করতে না পেরে উন্মাদ হয়ে যান। ওকে এই রাজারহাটের কাছেই একটা অ্যাসাইলামে রেখেছি। কিন্তু এখন রাত হলেই আমি স্বপ্নে ওটাকে দেখি জানেন।
ওই কাহুকির স্ট্যাচুটাকে। ওটাকে দেখলেই আমার বুকের ভেতরটা কেমন শান্ত হয়ে যায়। মনে হয় দূরে, বহু দূরে কোথাও জলের ধারা বয়ে যাচ্ছে ছলাৎ ছলাৎ শব্দে। কিন্তু জেগে উঠলেই আতঙ্কে বুকটা কেঁপে ওঠে। কাহুকি কোনো সাধারণ খেলার জিনিস নয় ম্যাডাম, ঘর সাজানোর জিনিসও নয়। ও জিনিস সাক্ষাৎ শয়তানকে ডেকে আনার যন্ত্র। অদিতি কি বলবে ভেবে পায় না। ব্যাগের থেকে বোতল বের করে জল খায়। ওর গলার কাছটা শুকিয়ে আসছে ভীষণ। আমি পরে খোঁজ নিয়েছিলাম জানেন, একজন বিশাল বড় বিদেশি ফেংশুই এক্সপার্ট আমায় বলেছিল ওই জিনিসটা ব্যবহার করার একটা নিয়ম আছে। ওটা একমাত্র ফাঁকা ঘরেই রাখতে হয়, এমন ঘর যাতে আর অন্য কোনো জিনিস থাকবে না, অন্য কোনো আসবাব থাকবে না। এমন ঘর যাতে অন্য কোনো বস্তু নেই। আগেকার সাধকরাও নাকি ওটাকে ফাঁকা ঘরেই রাখত। একমাত্র তবেই নাকি ওর শুষে নেওয়া সমস্ত নেগেটিভ এনার্জি ওর ভিতরে আবদ্ধ হয়ে থাকে। নইলে নইলে জাপানের লোকেরা কি বিশ্বাস করে জানেন? আমাদের চারপাশে থাকা সমস্ত বস্তুর মধ্যেই স্পিরিটরা বাসা বাঁধতে পারে। খাট, আলমারি, জলের বোতল, এমনকি সামান্য একটা ছাতা অত্যন্ত তুচ্ছ থেকে তুচ্ছ জিনিস হয়ে উঠতে পারে কোনো অশুভ শক্তির আধার। যে ঘরে কাহুকি থাকে সে ঘরে অন্য বস্তু থাকলে ওর শুষে নেওয়া সুতীব্র নেগেটিভ এনার্জি ওই ঘরে থাকা বস্তুর মধ্যে ছড়িয়ে পড়ে এবং জন্ম দেয় এক ভয়ঙ্কর অপশক্তির, যার থেকে এ জীবনে মুক্তি পাওয়া অসম্ভব। হঠাৎ ক্রিং ক্রিং শব্দে অ্যান্টিক শপের পুরনো আমলের টেলিফোনটা বেজে উঠল। প্রচণ্ড ভয়ে চমকে উঠল অদিতি। ভদ্রলোক ওর দিকে তাকিয়ে মৃদু হাসেন, ফের বলেন, কাহুকি আসলে যে কি সেটা ওই লোকটিও জানতেন না। এই পুরো বিষয়টাই নাকি এতই গোপনীয় যে সাধারণ মানুষের পক্ষে ওর নাগাল পাওয়া সম্ভব নয়। যারা একমাত্র পরম্পরা ক্রমে ওটার ব্যবহার জানে, কাহুকির ব্যবহার করতে জানে, তারাই ওটাকে ব্যবহার, তা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে করতে পারে। তবে উনি আরো একটি অদ্ভুত কথা বলেছিলেন জানেন? কি কথা? উনি বলেছিলেন যে প্রাচীন তাওপন্থী সাধকরা নাকি কাহুকিকে ব্যবহার করত মনের ভিতর জমে থাকা রাগ, ক্ষোভ, অবসাদকে উগরে দেওয়ার মাধ্যম হিসাবে। কিন্তু মানুষ নিজের রাগ, নিজের অবসাদ, নিজের হতাশা কারুর উপর উগরে দিতে পারেই বটে। তাতে সাময়িক তৃপ্তি হয়তো মেলে, কিন্তু মূল সমস্যার আদৌ কি কোনো সমাধান হয়? এগুলো কি আমাদের পিছু সত্যি সত্যি ছাড়ে কি? অদিতি এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না। ওর চোখ দুটো স্থির হয়ে থাকে দোকানের বাইরে মেলে রাখা হলুদ ছাতাটার দিকে। কাহুকি করার সময় এই ছাতাটাই ওই ঘরে ছিল না? বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতেই
বাড়ি ফিরছিল অদিতি। আনোয়ার সাহেব যা যা বললেন, তারপর ওই হলুদ ছাতাটাকে ধরতেও ওর ভয় লাগছিল। আচ্ছা, ওনার বলা সবকটা কথা কি সত্যি? তাহলে কি সত্যি ওর করা ওই কাহুকির ফলে কোনো ভয়ঙ্কর অপশক্তির জন্ম হয়েছে? হ্যাঁ, সত্যি তো। কেমন যেন সব মিলে যাচ্ছে না। কাহুকি করার সময় ওই ঘরে ছিল হলুদ ছাতাটা, এক গাছি দড়ি আর পুপুর আঁকার খাতাটা। পুপু ক্রিংকে দেখার পরে ক্রিংয়েরই ছবি এঁকেছে, নাকি গোটাটাই ওর মনের কল্পনা? হতেও তো পারে মালা কাকির বলা কথাগুলো শুনে ওর মনের মধ্যে একটা ভয়ঙ্কর কোনো সত্তার ছবি ফুটে উঠেছিল, যেটা ও খাতায় এঁকেছিল নিজের খেয়ালে। তারপর সেই খাতাই ছিল ওই ঘরে, যার থেকে সৃষ্টি হয়েছে ওই ভয়ঙ্কর অপশক্তি ক্রিংয়ের। ম্যাডাম অ্যালেম ও তার দলবল ঠিক কি এই কারণেই রাতারাতি হাওয়া হয়ে গেলেন? ওরা কি বুঝতে পেরেছিলেন যে অদিতির সামান্য অসাবধানতার ফলে তৈরি হয়েছে কোনো ভয়ঙ্কর অপশক্তির, যা ওদেরও ক্ষতি করতে পারে অচিরে? সেই জন্যই কি এমন আকস্মিক পলায়ন? অদিতির ভালোই মনে আছে, প্রথম সেশনের জন্য ন্যূনতম মূল্য দিতে হয়েছিল ওকে, কিন্তু তারপর থেকেই প্রত্যেকটা সেশনের জন্য রীতিমতো ভালোই টাকা দিয়েছে ও। যদিও তখন ব্যাপারটার প্রতি এমন আকর্ষণ জন্মে গিয়েছিল যে টাকা খরচ করার আগে দুবার ভাবেনি ও। কৌতদামা হিলিং সেন্টারে অনেক বিত্তবান ঘরের মহিলাদেরকেও আসতে দেখেছে অদিতি। তাদের অনেকেই মোটা টাকার বিনিময়ে এই হিলিং পদ্ধতি শিখছিলেন। সেই টাকার অঙ্ক অদিতির দেওয়া অর্থের চেয়েও যে কয়েক গুণ বেশি, তাতে সন্দেহ নেই। তার মানে টাকার বিনিময়ে যে জিনিস লোকজনকে শেখাচ্ছিলেন ম্যাডাম অ্যালেন, তা পরিস্থিতি বিশেষে কতটা ভয়ঙ্কর হতে পারে উনি ভালোভাবেই জানতেন। তারপরেও এমন সাংঘাতিক একটা জিনিস নিয়ে ব্যবসা শুরু করলেন কিভাবে? মালা কাকির বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়ল অদিতি। না, ওর মাথা আর কাজ করছে না। যে ভয়ঙ্কর অন্ধকার ওর জীবনে থাবা বসিয়েছে, তার থেকে কিভাবে যে মুক্তি পাবে কে জানে। আচ্ছা, ওই জিনিসগুলোকে পুড়িয়ে ফেললে হয় না? ওই ছাতা, দড়ি, খাতা, এগুলোই তো ছিল ওই ঘরে। এগুলো পুড়িয়ে ফেললে কি ক্রিংয়ের থেকে মুক্তি পাওয়া সম্ভব? কে রে? কে দাঁড়িয়ে আছিস এই বৃষ্টির মধ্যে গেটের সামনে? দোতলার ঘরের জানলা দিয়ে মালা কাকির আওয়াজ পাওয়া যায়। পরক্ষণে জানলা দিয়ে দেখা গেল ওর মুখ। আমি কাকিমা, অদিতি, পুপুকে নিয়ে যেতে এসেছি। পুপু? সে তো বাড়িতেই আছে। তোর এক পরিচিত এসে ওকে বাড়ি নিয়ে গেল যে। আমার পরিচিত? হ্যাঁ, কি যেন বললো ওর নাম। হ্যাঁ, রমেশ চৌধুরী, তোর অফিসের বস নাকি। পুপুর জন্য অনেক চকলেট আর খাবার দাবার নিয়ে এসেছিলেন। বেশ বয়স্ক লোক। অদিতির হাত পা মুহূর্তে যেন ঠান্ডা হয়ে গেল। রমেশ চৌধুরী? ওই শয়তানটা ওর বাড়িতে এসেছে কেন? পুপুর সঙ্গে একা আছে? আরে আমি আমার বাড়িতেই বসতে বললাম, উনি কিছুতেই বসবেন না। তখন পুপুই বলল ওর কাছে চাবি আছে, বাড়িতে গিয়ে বসতে। তুই কিছুক্ষণের মধ্যেই চলে আসবি। ও তো লোকটাকে চেনে। আমিও সেই জন্য কিছু বললাম না। তোর অফিসের বস বলে কথা, দেখে তো ভদ্রলোক বলেই মনে হলো। এই মিনিট 10 হলো গেল ওরা। অদিতি আর অপেক্ষা করল না, দৌড় লাগালো বাড়ির দিকে। হ্যাঁ, পুপুর গতবারের জন্মদিনে এসেছিল লোকটা। তখন ওই লোকটার আসল রূপ সামনে আসেনি অদিতির। পুপুকে অনেক বড় একটা বারবি সেট গিফট করেছিল।
সেই জন্যই হয়তো লোকটাকে মনে থেকে গেছে ওর। বাড়ির সামনে আসতেই বুক ভরে একবার শ্বাস নিল অদিতি। সদর দরজা খোলা, ওই পার থেকে উঁকি মারছে ঘরের ভেতরকার এক ছটাক আলো। দরজা খুলে ঢুকতে পা দুটো পাথরের মতো জমে গেল অদিতির। ড্রয়িং রুমের টেবিলের উপর বসে আছেন রমেশ চৌধুরী, আর ওনার ঠিক পাশেই রাখা হলুদ রঙের ছাতাটা। আরে অদিতি, এই তোমার আসার সময় হলো? কতক্ষণ থেকে তোমার অপেক্ষা করছি না। পুপু 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 কোথায়? পাগলের মতন ভেতরের ঘরের দিকে যেতে যাবে, আচমকাই ওর হাতটা ধরে আটকে দিল রমেশ। আওয়াজ করো না, বুবু ঘুমাচ্ছে পাশের ঘরে, খুব টায়ার্ড ছিল। রমেশের কথায় বিশ্বাস হলো না। মুহূর্তেই পাশের ঘরে গিয়ে ঢুকলো। সত্যিই পুপু ঘুমোচ্ছে। ওর সামনে এসে মাথায় একবার হাত দিয়ে দেখলো অদিতি। জ্বর নেই, এমনি ঘুমোচ্ছে। ঘর থেকে বেরোতেই রমেশ কটাক্ষের হাসি হাসলেন। অদিতি, তুমি যে আমায় কি ভাবো না, আমার মধ্যে তো মনুষ্যত্ব বলে একটা ব্যাপার আছে নাকি? ওইটুকু মেয়ের কোনো ক্ষতি আমি করতে পারি? আমি তো এলাম তোমায় এই ছাতাটা ফেরত দিতে। পাশেই রাখা হলুদ রঙের ছাতাটার দিকে তাকিয়ে অবাক হলো অদিতি। এটা ওনার কাছে এলো কিভাবে? কালীঘাটের কাছে একটা অ্যান্টিক শপে গিয়েছিলে দেখলাম। আমি উল্টো দিকের বইয়ের দোকানটাতেই ছিলাম, মেয়ের জন্য বই কিনছিলাম, কিন্তু হঠাৎ দোকান থেকে বেরিয়ে বৃষ্টির মধ্যেই হন হন করে হেঁটে চলে গেলে। দোকানদার পিছন থেকে কত ডাকলো ছাতাটা নেওয়ার জন্য, শুনলেই না। সেই জন্যই ওটা আমি ফেরত দিতে এলাম। তুমি বুঝি অ্যান্টিক জিনিস খুব ভালোবাসো? রমেশ ধীরে ধীরে এগিয়ে আসছে অদিতির দিকে। অদিতি কাষ্ঠ হাসি হেসে বলল, থ্যাংক ইউ স্যার, তবে ওই ছাতাটা দেওয়ার জন্য আমার বাড়ি না আসলেও হতো। ওটা কালকে অফিসেই দিতে পারতেন আপনি। কেন অদিতি, আমি তোমার বাড়িতে এসেছি, তোমার ভালো লাগছে না? রমেশের কণ্ঠস্বর একটু একটু করে যেন বদলে যাচ্ছে। মানুষের চামড়ার ভেতরে সযত্নে লুকিয়ে রাখা জন্তুটা বেরিয়ে আসছে যেন ধীরে ধীরে। স্যার স্যার আপনি এবার আসতে পারেন, থ্যাংক ইউ। আরে বলো কি, এত তাড়াতাড়ি চলে যাব? রাতে একসঙ্গে ডিনার করবো বলে খাবার দাবার আনলাম, গাড়িতে মদের বোতলও আছে। বাড়িতে জানিয়ে দিয়েছি আজ রাতে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, সারা রাত ব্যস্ত থাকবো। স্যার আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন, আমি কিন্তু চিৎকার করে লোক ডাকবো। আরে লোক ডাকবে, ডাকো ডাকো, তবে তোমার মেলটা একবার চেক করে নাও আগে। তোমার বরখাস্ত হওয়ার মেলটা চলে এসেছে অলরেডি। এক কাজ করো, কাল থেকে আর অফিসে এসো না, কেমন? অদিতির হাত পা কাঁপছে। কোনো মতে ব্যাগের থেকে মোবাইলটা বের করে অন করে ও। নেটটা চালাতেই বুকের ভেতরটা কেঁপে ওঠে ওর। সত্যি ওর টার্মিনেশন লেটার এসেছে ইমেলে, কারণ খারাপ পারফরম্যান্স। কিন্তু স্যার স্যার আপনি তো বলেছিলেন আরো একটা মাস সময় দেবেন। দিতাম তো, দেবও ভেবেছিলাম যদি তুমি আমায় কিছু দিতে, কিন্তু তুমি আমায় লেজে খেলাচ্ছ অদিতি। অদিতির হাতটা শক্ত করে চেপে ধরল রমেশ। কি ভেবেছিলে আমায় এড়িয়ে গেলে পার পেয়ে যাবে? এত সোজা? অদিতি যে চিৎকার করবে সেই ক্ষমতাটুকুও যেন লোপ পেয়েছে ওর মধ্য থেকে। অদিতি, আজ রাতটা আমায় খুশি করে দাও, কেমন?
ওই মেলটা আমি ক্যান্সেল করে দেবো উপর মহল থেকে কথা বলে। কি অদিতি, পারবে না? অদিতির সারা শরীর কুঁকড়ে যাচ্ছে রাগে ঘৃণায়। অদিতির গালে হাত বুলিয়ে রমেশ বললেন, কি অদিতি, আমার কথায় রাজি তো? আমি কিন্তু কাউকে আবার জোর করতে পছন্দ করি না। যা করি অপর পক্ষের কনসেন্ট নিয়েই করি। পরে আবার বলো না যে আমি তোমায় জোর করেছি। অদিতি কোনো কথা বলতে পারছে না। ওর চোখ দিয়ে অঝরে গড়াচ্ছে জলের ধারা। রমেশ আবার হাসলেন, বললেন, তাহলে তুমি রাজি তো? কোনো মতে সম্মতি জানায় অদিতি। রমেশের মুখে ফুটে ওঠে জয়ের হাসি। দ্যাটস লাইক মাই গুড গার্ল। এবার তুমি গিয়ে চেঞ্জ করে নাও ডার্লিং। আমি গাড়ি থেকে বোতলগুলো নিয়ে আসি চট করে। এই খাবারের ব্যাগটা নিয়ে যাই, কি বলো? ওইসব আনছি লোকে দেখে ফেললে তোমায় আবার খারাপ ভাববে, তাই না? ঘরের মধ্যে চুপটি করে বসে আছে অদিতি। বাইরে বৃষ্টির বেগ ধীরে ধীরে বাড়ছে। দুপুরে যে বৃষ্টি শুরু হয়েছিল মৃদু মন্থর গতিতে, এখন সেটাই রাত্রি বাড়ার সঙ্গে সঙ্গে যেন ক্রমশ উন্মাদিনী রূপ ধারণ করছে। মাঝে মধ্যেই আকাশের বুক চিরে দেখা মিলছে বিদ্যুৎ রেখার। দূরে কোনো এক বাড়ি থেকে ভেসে আসছে খবরের চ্যানেলের শব্দ। আচমকাই বজ্রপাতের শব্দে চমকে উঠল অদিতি। এতক্ষণ ওর মাথাটা কাজ করছিল না। বসে বসে এক নাগারে কেবল কাঁদছিল। কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। শুধু তো বাইরে নয়, ওর মনের ভেতরেও ঝড় চলছিল। কি করা উচিত আর কি করা উচিত নয় সেটা নিয়ে। কিন্তু এই মুহূর্তে ও সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে ওর কি করা উচিত। হাতের সামনে পড়ে থাকা আঁকার খাতা থেকে আর একটা পাতা ছিঁড়ে নেয় অদিতি। তারপর সেই পাতার উপরেই একখানা বৃত্ত আঁকে। প্রথমে একটা বৃত্ত, তার ভেতর আরেকটা, তার ভেতর আরো একটা। শেষ বৃত্তের মাঝ বরাবর একটা কাটা চিহ্ন। আনোয়ার সাহেবের বলা কথাগুলো আদৌ সত্যি কিনা সেটা আজ প্রমাণ হয়ে যাবে। আজ প্রমাণ হয়ে যাবে ক্রিং পুপুর কল্পনা নাকি সত্যিকারের বাস্তব। ওই দিন অদিতির জামাইবাবু যদি মারা গিয়ে থাকে ক্রিংয়ের হাতে, তাহলে কাহুকির একদম ভিতরের বৃত্তটার উপর হাত রেখে এইবার অদিতি বলতে শুরু করে, রমেশ চৌধুরীর মতো জানোয়ারগুলোর জন্যই আজও এই সমাজে মেয়েরা নিরাপদ নয়। ওর মতো শয়তানগুলো দিনের আলোয় সুন্দর সভ্যতার মুখোশ পরে ঘুরে বেড়ায়, আর সুযোগ পেলেই রাতের অন্ধকারে ছিঁড়ে খুঁড়ে খায় আমাদের মতো মেয়েদের। রমেশ চৌধুরী মরতে পারে না? ওর মতো শয়তান মরলে 5টা মেয়ে প্রাণে বাঁচবে। রমেশ চৌধুরী মরুক, প্রচণ্ড যন্ত্রণার মৃত্যু মরুক, ভয়ঙ্কর ভয়াবহ মৃত্যু চাই ওর। হাতের তলায় ধরে রাখা কাগজটা এবার আচমকাই আগের দিনের মতো কুচকুচে কালো হয়ে যায়। পরক্ষণ ঘরের ভেতর পাওয়া যায় বিশ্রী কাগজ পোড়া গন্ধ। অদিতির তর্জনীর অগ্রভাগও পুড়ে গেছে। কিন্তু এতে সত্যি কাজ হবে কি? ক্রিং বলে কোনো সত্তার অস্তিত্ব সত্যি কি আছে এই জগতে?
নাকি? কথাগুলো ভাবছে আচমকা দরাম করে দরজার শব্দে চমকে ওঠে অদিতি। পিছন ফিরে দেখে ওর ঘরের দরজাটা কিভাবে যেন বন্ধ হয়ে গেছে। দৌড়ে গিয়ে দরজাটা খোলার চেষ্টা করতেই অবাক হয়ে যায়। ঘরের দরজাটা বাইরে থেকে কেউ বন্ধ করে দিয়েছে। ঠিক তখনই আর একবার বজ্রপাতের শব্দ, আর তার সঙ্গে সারা পাড়া ডুবে যায় অন্ধকারে। লোডশেডিং। অদিতির বুকের ভেতর হৃদস্পন্দন ক্রমশ বাড়ছে। সারা বাড়ি অন্ধকার। ও এই ঘরে বন্দি। বাইরে পুপু ঘুমোচ্ছে, রমেশ আছে। আর সত্যি কি ক্রিং আসবে এবার? আচ্ছা, পুপুর কোনো বিপদ হবে না তো? আরে অদিতি, কোথায় গেলে? সরি, আমার আসতে একটু দেরি হয়ে গেল। পাশের গলিতে গিয়েছিলাম সিগারেট কিনতে। আমার আবার সিগারেট ছাড়া মদ চলে না। এ কি, ঘরে কোনো আলো জ্বালাওনি কেন? ড্রয়িং রুমে ঢুকতেই থমকে দাঁড়িয়ে পড়ল রমেশ। ওর মনটা আজ বড্ড ফুরফুরে হয়ে আছে। কত অপেক্ষার পর আজকের এই রাত্রি। ভাবলেই ওনার শরীরে শিহরণ খেলে যাচ্ছে। অদিতি, অদিতি, আলো জ্বালাও। মস্করা হচ্ছে নাকি? নিজের মোবাইলের ফ্ল্যাশটা এইবার জ্বালালেন রমেশ। খোলা দরজা দিয়ে বৃষ্টির ছাঁট আসছে। ড্রয়িং রুমের দুদিকের জানলা হাট করে খোলা। বিদ্যুৎ চমকানোর আলোয় ঘরের ভেতরটাও আলোকিত হয়ে উঠছে ক্ষণে ক্ষণে। কিন্তু এ কি, কোথায় অদিতি? কোনো সাড়া দিচ্ছে না তো। মেয়েটা কি কোথাও চলে টলে গেল নাকি? ইস, শেষ মুহূর্তে পাখি ফুরুত হয়ে যাবে। অদিতি! মোবাইলের আলোটা এইবার মাটির উপর পড়তেই থমকে দাঁড়িয়ে পড়লেন রমেশ। মাটির উপর গড়াগড়ি খাচ্ছে হলুদ ছাতাটা। কিন্তু ওটা অমন খোলা কেন? ওটা তো বন্ধ করে রাখা ছিল, তাই না? তার পাশেই আর একটা জিনিসে চোখ পড়তে চমকে উঠলেন রমেশ। মেঝের উপর একগাছি দড়ি পড়ে আছে। দড়ি তো নয়, যেন কুণ্ডলি পাকানো সাপ। আর ওটা কি? দড়ির পিছনে টর্চের আলোটা পড়তেই রমেশ যেন চমকে উঠলেন। পা, এক জোড়া পা, কালো কুচকুচে, বিভৎস। মানুষের পাখি এরকম হতে পারে? ওটা কি দাঁড়িয়ে আছে অন্ধকারে? ধীরে ধীরে টর্চের আলো উপরের দিকে তুলতে থাকেন রমেশ। যত উপরে ওঠেন ততই ধীরে ধীরে ওর চোখের সামনে ফুটে উঠতে থাকে ভয়ঙ্কর বিভৎস এক ছায়ামূর্তি। শেষ মুহূর্তে ওর হাত দুটো যেন থমকে যায়। ও টর্চের আলো গিয়ে পড়ে ওটার মুখে। এ কি দেখছেন উনি? হে কি করে সম্ভব? ওটা কি? মুহূর্তের মধ্যে আতঙ্কে অসাড় হয়ে মেঝেতেই ধপ করে বসে পড়েন তিনি। পরক্ষণেই রমেশবাবু অনুভব করেন ওর গলায় ওই মোটা দড়িটা যেন চেপে বসছে, ঠিক সাপের মতন। ঠিক যেন কেউ ওর গলায় দড়িটা পিঁচিয়ে চাপ দিচ্ছে প্রত্যেক মুহূর্তে। প্রচন্ড যন্ত্রণায় রমেশ চৌধুরী সারা শরীর ছটফট করতে থাকে। চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আসতে চায় শরীর থেকে। সেই বিস্ফারিত চোখেই উনি সামনের দিকে চেয়ে দেখেন ওটা এগিয়ে আসছে ধীরে ধীরে ওনারই দিকে। হায় ঈশ্বর, এটা কি? এটা কি? প্রচন্ড একটা চিৎকারের শব্দে কেঁপে ওঠে অদিতি।
রমেশের গলা না? উনি ওরকম ভয়ঙ্কর ভাবে চিৎকার করলেন কেন? তাহলে কি সত্যি বাইরে মুষলধারায় বৃষ্টি হচ্ছে? ওর চিৎকারের আওয়াজ পাশের বাড়ির কেউ শুনতে পাবে সেই উপায় নেই। মোবাইলটাও এই ঘরে ও নিয়ে আসেনি। নিজের ঘরের দরজায় এবার অসহায়ের মতো ধাক্কা দিতে লাগলো অদিতি। পুপু, 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 তুই ঠিক আছিস? বেশ কিছুক্ষণ পাগলের মতো দরজা ধাক্কা দেওয়ার পর শেষমেশ বাইরে থেকে দরজা খোলার আওয়াজ হলো। মুহূর্তেই দরজা খুলে অদিতিকে জাপটে ধরল ছোট্ট পুপু। পুপু, কি হয়েছে পুপু? ও এসেছে মিমি, ও এসেছে। ওই ড্রয়িং রুমেই ও আছে। কে এসেছে? অদিতি নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কে আবার? ক্রিম, তুই গিয়ে দেখ, ও ড্রয়িং রুমেই আছে। অদিতি আর দেরি করে না, ভয়ে ভয়ে পা বাড়ায় ড্রয়িং রুমের দিকে। ড্রয়িং রুমে পা রাখতেই আতঙ্কে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যায় ওর। এ কি? সারা মেঝে ভেসে যাচ্ছে রক্তের বন্যায়। ড্রয়িং রুমের মেঝেতে পড়ে আছে রমেশ চৌধুরীর নিথর দেহ। চোখ দুটো বিস্ফারিত, গলার কাছে মোটা দড়ির দাগ, যেন গলায় দড়ি পেঁচিয়ে খুন করেছে কেউ। সারা শরীর ক্ষত বিক্ষত, যেন ধারালো ছুরির আঘাতে ফালা ফালা করেছে ওর শরীর। কিন্তু কোথায় কি? এই ঘরে তো কেউ নেই। অন্ধকারে চোখ সয়ে গেলেও কাউকে এই ঘরে দেখতে পাচ্ছে না অদিতি। এই মিমি, ওকে দেখলি? দেখ ও কি করেছে ওই দুষ্টু লোকটার সঙ্গে। অন্ধকারের মধ্যেই পুপু এইবার এসে অদিতির পিছনে ওর জামাটা ধরে দাঁড়ায়। না তো, কেউ তো কোথাও নেই। তুই কাকে দেখেছিস পুপু? ভীতি কাতর কণ্ঠে পুপু বলে, ওই তো, ও ওখানেই দাঁড়িয়ে আছে। দেখ ভালো করে, ওই যে ওখানে। পুপু আঙুল দিয়ে সামনের দিকে দেখায়। জমাট বাঁধা অন্ধকারে সামনের দেওয়ালে বড় আয়নাটা ছাড়া আর কিছুই দেখতে পায় না অদিতি। কই, কোথাও তো কিছু নেই। টেবিলে রাখা মোবাইলটা হাতে ধরে ধীরে ধীরে আয়নাটার দিকে এগিয়ে যায় অদিতি। পিছু পিছু এগোয় পুপু। আয়নাটার কিছুটা কাছে আসতেই ওর পা দুটো যেন পাথরের মতন ভারী হয়ে যায়। প্রচণ্ড আতঙ্কে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে ওর। এ কি দেখছে ও? আয়নার ওপারে ঠিক ওর পেছনে দাঁড়িয়ে আছে এক বিশাল অন্ধকার ছায়ামূর্তি। সেই ছায়ামূর্তি এতই লম্বা যে তার পুরো মুখ আয়নায় দেখা যাচ্ছে না, শুধু বিশাল লম্বা চেহারাটা দাঁড়িয়ে আছে ওর পিছনে। কিন্তু তার থেকেও যা ভয়ঙ্কর তা হলো ছায়ামূর্তিটার দুটো হাত রাখা আছে ছোট্ট পুপুর দুই কাঁধে। আর এই মুহূর্তে আয়নার ওপারে যে পুপুকে দেখা যাচ্ছে তাকে মোটেই চেনে না অদিতি। সেই পুপুর চোখে ভয় নেই, আতঙ্ক নেই, আছে শুধু আদিম অকৃত্রিম জিঘাংসা। পুপুর ঠোঁটের কোণে লেগে আছে ভয়ঙ্কর শীতল হাসি। তার মানে কি? আনোয়ার সাহেবের বলা কথাগুলো মনে পড়ে যায় অদিতি। কাহুকি করার সময় ওই ঘরে উপস্থিত সমস্ত কিছুর মধ্যে ছড়িয়ে পড়ে ওই নেগেটিভ এনার্জি। তাদেরকে ঘিরেই তৈরি হয় এক ভয়ঙ্কর অপশক্তির। আর প্রথম যেদিন অদিতি কাহুকি পালন করে সেদিন
ওর ঘরের দরজাটা সামান্য খোলা ছিল না? তাহলে কি ঘুম থেকে উঠে সেদিন দরজা দিয়ে যে ভিতরে উঁকি মারছিল সেটা পুপুই ছিল? তার মানে তো শুধু ছাতা, দড়ি কিংবা আঁকার খাতাটা নয়, ক্রিঙের আধার স্বয়ং পুপুও। অদিতি এইবার যেন বুঝতে পারে কত বড় ভুল করেছে ও। আনোয়ার সাহেব ঠিকই বলেছিলেন, এত সহজে মুক্তি পাওয়া যায় না। আমাদের মনের ভেতর যে রাগ, যে হতাশা, যে অবসাদ আমরা প্রতিনিয়ত জমিয়ে চলেছি, গভীর উপলব্ধি ছাড়া এত সহজে তার থেকে মুক্তি নেই। সাময়িকভাবে আমরা তা উগরে দিতে পারি বটে, কিন্তু দিনের শেষে তা আমাদের কাছেই আবার ফিরে আসে, আরো আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসে, আরো ভয়াবহ আকার ধারণ করে। অদিতি এইবার বুঝতে পারছে মানুষের মনের ভেতর প্রত্যেক দিন জমিয়ে রাখা বিষাক্ত অনুভূতিগুলোই আসল ক্রিং, যার থেকে এত সহজে মুক্তি নেই, মুক্তি নেই। অদিতি দেখে এবার আচমকাই ওর পিছনে দাঁড়ানো সেই অন্ধকার ছায়ামূর্তিটা ধীরে ধীরে মিলিয়ে যায়। পরক্ষণেই ও যেটা দেখে তাতে সারা শরীর যেন অবশ হয়ে আসে ওর। ও কি হচ্ছে? ছোট্ট পুপুর শরীরটা আস্তে আস্তে কেমন লম্বা হয়ে যাচ্ছে না? ওই তো ওর পা দুটো, হাত দুটো ধীরে ধীরে কেমন অস্বাভাবিক লম্বা আর কালো হতে শুরু করেছে। ধীরে ধীরে চোখ দুটো কেমন রক্তিম বর্ণ ধারণ করছে। এক সময় পুপুর উচ্চতা অদিতিকে ছুঁয়ে ফেলে। এইবার পুপু ওর হাত দুটো অদিতির ঘাড়ে রাখে। ওর মুখে ফুটে উঠেছে শীতল একটা হাসি। অদিতির কানের কাছে এসে ফিস ফিস করে বলে, অদিতি এই কথার মানে জানে, শয়তান আসছে, শয়তান আসছে। কেমন লাগলো বন্ধু আজকের গল্প? আশা করছি ভালো লেগেছে এবং অবশ্যই প্রত্যেকে প্রচুর কমেন্ট করো, প্রচুর শেয়ার করো। আমি আবারও বলছি, এখন এই সময় আমাদের তোমাদেরকে ভীষণভাবে দরকার, কারণ হররস্কোপ আবার পুরনো ছন্দে ফিরে এসেছে। তাই তোমরা না থাকলে সেটা তো সম্ভব হবে না, তাই না? তাই প্রচুর প্রচুর শেয়ার করো, প্রত্যেকের ইনবক্সে গিয়ে বলো যে একটা ভালো ভয়ের গল্প শুনলাম, তোরা যা সবাই শুনে আয়, তবে না সবাই শুনতে আসবে। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তোমরা কে কোথা থেকে শুনছো। আজকের গল্প পাঠে রক্তিম, গল্পের সূত্রধার আমি ইভান, অন্যান্য চরিত্রে সৌমিলি, অভিষেক, স্পন্দন, দেবিকা, স্বাগতা, বর্ষা, রুভিনা, দেবস্মিতা এবং রক্তিম। আবহ অভিষেক, প্রচ্ছদ দীপ জিএফএক্স, স্ক্রিপ্টিং অনিন্দিতা, পরিবেশনা ও পরিচালনায় টিম হররস্কোপ। আমরা আবার ফিরছি নতুন কোনো ভয়ের গল্প নিয়ে। ভয়ের গল্প তো হবে, তবে আরো একটা সারপ্রাইজ তোমাদের জন্য রইল। তোমাদের অনেক প্রিয় একজন লেখকের গল্প আসছে, না উপন্যাস আসছে খুব তাড়াতাড়ি। কমেন্ট বক্সে একবার লেখো তো দেখি, তোমাদের কেমন আন্দাজ দেখবো যে কোন লেখকের গল্প তাড়াতাড়ি আসছে। তাহলে আজকের মতন চলি। এই এপিসোডটা প্রচুর শেয়ার করো, প্রচুর কমেন্ট করো।
আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে নতুন কোনো গল্পে, ভয়ের সন্ধানে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থেকো, সকলকে ভালো রেখো।